বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের যে বিষয়টা দেখাবো সেটা হলো জৈব যৌগের অ্যালকেন নিয়ে, অ্যালকেনের নামকরণ, কিভাবে জৈব যৌগের নামকরণ করতে হয় সেই বিষয়ে আমি আজকে তোমাদের দেখাবো। তো আমি যেটা নিয়ে আজ থেকে কথা বলতে চাচ্ছি সেটা হলো অ্যালকেন। অ্যালকেন আমরা জানি যে অ্যালকেনের নামের শেষে এন যুক্ত থাকে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আমরা বিভিন্ন ধরনের নাম জানি আর কি। তো যত অ্যালকেন আছে সবার নামের শেষে এন থাকবে। আর অ্যালকেনের সাধারণ সংকেত হলো CN H2N+2, অর্থাৎ কার্বন যতটি হবে হাইড্রোজেন হবে তার 2 গুণের চেয়ে 2টি বেশি। যদি আমরা এখানে CH3 আবার CH3 এই যৌগটা নেই, তাহলে এই যৌগটাতে 2টা কার্বন আছে। 2টা কার্বন থাকলে ইথ, তার সাথে এন যুক্ত হবে, ইথেন। আর এটা যে অ্যালকেন সেটা বুঝার সাধারণ সংকেত হলো যে কার্বন যতটা, কার্বন হলো 2টা, হাইড্রোজেন হবে তার 2 গুণের চেয়ে 2টা বেশি। 2 এর চেয়ে 2 গুণ হলো 2 দুগুণে 4, 4 আর 2 হলো কত, 6। এটা হলো সাধারণত অ্যালকেন বোঝার নিয়ম। অ্যালকেন সমূহ সাধারণত রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, যার কারণে এদেরকে বলা হয় প্যারাফেন। প্যারাফেন, প্যারাফেন অর্থ হলো কি, আসক্তিহীন। হ্যাঁ, সাধারণত অ্যালকেনকে আমরা জানি যে এটা হলো প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ হলো আসক্তিহীন, অর্থাৎ এরা কারোর সাথে সাধারণত বিক্রিয়া অংশগ্রহণ করে না। আর আরও একটা এমসিকিউ দিয়ে নিই এখানে, যে এই গ্রুপের সবচেয়ে ছোট সদস্যের নাম হলো মিথেন, CH4, 1 কার্বন বিশিষ্ট। সবচেয়ে ছোট সদস্যের নাম কি, মিথেন। কিন্তু যখন অ্যালকিন অথবা অ্যালকাইনে যাবা তখন ছোট সদস্যের নাম কিন্তু হবে 2 কার্বন দিয়ে। কেন? যে কার্বন কার্বন 2 বন্ধন অথবা কার্বন কার্বন 3 বন্ধন বলা আছে, অর্থাৎ একটা কার্বনের মধ্যে কোনো 2 বন্ধন হয় না। যে কার্বন কার্বন 2 বন্ধন অথবা 3 বন্ধন থাকলে অবশ্যই 2টা কার্বন লাগে, যার কারণে কার্বন কার্বন 2 বন্ধন অথবা 3 বন্ধন করতে গেলে সবচেয়ে ছোট সদস্যের নাম হলো হয় অ্যালকিন অথবা অ্যালকাইন। এবং আমরা এর সাথে নামকরণ করতে গেলে আর একটা জিনিসের আমার দরকার, সেটা হলো অ্যালকিনের থেকে যদি আমরা একটা হাইড্রোজেন কম করি, যেমন অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, কিন্তু H2n+ যদি 1 দিই তখন তাকে বলা হবে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক অর্থাৎ আমরা CH4 জানি, কিন্তু যদি CH3 হয়, এখানে একদিকে একটা হাত খালি থাকে, তখন একে বলবো আমরা কি, মিথাইল মূলক। তাহলে এর নামের শেষে যুক্ত হবে আইল। যখন অ্যালকেনের চেয়ে একটি হাইড্রোজেন কম হবে তখন নামের শেষে যুক্ত হবে আইল। এই অ্যালকাইল মূলকটাই মূলত আমাদের নামকরণের ক্ষেত্রে বিভিন্ন শাখা হিসাবে উপস্থিত থাকবে। এই শাখাগুলোকে আমরা সাধারণত মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল এই ধরনের নাম বলি। তো শাখাগুলো সাধারণত অ্যালকাইল। এখন আরও কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করার পরে তারপরে আমরা এদের নামকরণে যাব।
এদের কিছু ভৌত ধর্ম আছে। ভৌত ধর্মের মধ্যে হলো যে যদি অ্যালকেন গ্রুপের কার্বন 1 থেকে শুরু করে কার্বন 4 অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন এবং কি বিউটেন পর্যন্ত এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে। কক্ষ তাপমাত্রা কত জানো কি? কক্ষ তাপমাত্রা হলো 25°C। কক্ষ তাপমাত্রার নিচে মানে আমরা সাধারণত স্বাভাবিকভাবে একটা রুমে যদি থাকি, সেখানে যদি গরমও লাগে না ঠান্ডাও লাগে না, তাহলে সে তাপমাত্রাটাকে বলা হবে কি 25°, নাতিশীতোষ্ণ অবস্থা। তাহলে এটাকে বলা হয় কক্ষ তাপমাত্রা। তাহলে কক্ষ তাপমাত্রার নিচে যদি হয়, তাহলে এই সাধারণ অবস্থায় যেহেতু কক্ষ তাপমাত্রার নিচে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তাহলে 1 থেকে 4 পর্যন্ত এরা সাধারণ অবস্থায় হচ্ছে গ্যাস। এবং কার্বন 5 থেকে শুরু করে কার্বন 15 পর্যন্ত এদের স্ফুটনাঙ্ক হলো 25°C উপরে। অর্থাৎ এরা সাধারণ তাপমাত্রায় কি থাকবে? তরল অবস্থায় থাকবে। এগুলো থাকতেছে গ্যাসীয় অবস্থায়, এটা থাকবে কি তরল অবস্থায়। আর 16 থেকে শুরু করে ওপরে যতদূর পর্যন্ত যাবে এরা সবাই হবে কঠিন, কারণ এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি, যার কারণে এরা কি কঠিন অবস্থায় থাকে। এখন যদি আমরা এর রাসায়নিক বিক্রিয়া নিয়ে কথা বলি, তাহলে সাধারণত মিথেন, ইথেন যাই বলি, যে এরা সাধারণত দহন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন CH4, দহন মানে কি পোড়ানো মানে পোড়াইতে গেলে অবশ্যই অক্সিজেনের দরকার। অক্সিজেনের সাথে বা অক্সিজেনের উপস্থিতিতে কেউ যদি বিক্রিয়া করে, তাহলে তাকে সেই বিক্রিয়াকে আমরা বলবো দহন বিক্রিয়া। তাহলে এখানে দহন বিক্রিয়া কার্বোহাইড্রেট যৌগের এই যে হাইড্রোকার্বন যৌগ আছে, এরা যখন দহন বিক্রিয়া করবে, যদি কার্বন হাইড্রোজেন থাকে, শুধু দহন বিক্রিয়ায় কোনো কিছুই মুখস্থ করার দরকার নাই, সরাসরি উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। কোনোই চিন্তা করার দরকার নেই যে এরকম কার্বন আর হাইড্রোজেনযুক্ত যৌগ থাকলে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে তৈরি হবে কি কার্বন ডাই অক্সাইড এবং পানি। তাহলে আর একটা যৌগ দিয়ে দেখি, CH3 প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? এখানে শুধু কার্বন এবং হাইড্রোজেন আছে, তাহলে কোনোই চিন্তা করার কারণ নাই, সরাসরি আমরা লিখব কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। এখন আমরা বিক্রিয়াটাকে সমতা সাধন করব কিভাবে? দেখো, এখানে সমতা সাধন করতে গেলে একটু ঝামেলা হয়, সেটাও ভালো করে বুঝিয়ে দিচ্ছি সমতা সাধন কিভাবে করব। দেখো, এদিকে কার্বনের সংখ্যা 2টি এবং হাইড্রোজেনের সংখ্যা হলো 6টি। তাহলে এদিকে হাইড্রোজেন আছে কয়টি? 2টি। তাহলে আমরা যদি 3 দিয়ে গুণ দিই, তাহলে 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে। কার্বন যেহেতু 2টি, এখানে 2 দিয়ে গুণ করলে কার্বন 2টি হয়ে যায়। তাহলে অক্সিজেন হয়ে যায় 2টি আছে, 2টি পরমাণুর ক্ষেত্রে 2 দুগুণে 4 আর 4 আর 3 7। এখানে তো 7 বনতেছে না, ভগ্নাংশ অথবা ভগ্নাংশ এখানে করা যাবে না। 7কে অর্ধেক করলে 3.5 হয়, 3.5 দেওয়া যাবে না। তাহলে এরকম পরিস্থিতিতে আমরা কি করব? যদি কখনো ভগ্নাংশ আসে, যেমন এখানে কি অক্সিজেন 7টা, এখানে 2টা করে আছে, তাহলে 3.5 দিলে কিন্তু 7 হয়, কিন্তু 3.5 দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? এই অবস্থায় যদি কখনো ভগ্নাংশ আসে, পুরো বিক্রিয়াটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেব। এর সামনে 2, এখানে 2 ছিল, এর সামনে করে দেবো 4, এখানে 3 ছিল, একে করে দেবো 6। দেখো, এখন দেখো 3 আর 3 6টা হাইড্রোজেন, 2টা পরমাণুর ক্ষেত্রে, তাহলে 6 দুগুণে কত? 12টা। এখানে দেখো সামনে 6 হয়ে গেছে, 6 দুগুণে 12। তাহলে কার্বন এখানে হচ্ছে 2 দুগুণে 4টা। এখানে দেখো কার্বনের সামনে আমরা 4 লিখে দিচ্ছি, কার্বন 4টা মিলে গেছে কার্বন। এখন অক্সিজেন হলো এখানে 6কে 6, এখানে 4 দুগুণে 8, 8 6 কত? 14টা। তার মানে এখানে 7 দিয়ে গুণ করে দিলে 7 দুগুণে 14। তাহলে দেখো উভয় পাশে পরমাণুর সংখ্যা কিন্তু সমান হয়ে গেছে। যখন দেখবা যে এখানে ভগ্নাংশ আসবে, ভগ্নাংশ আসলে সাথে সাথে কি করে দিবা? পুরো বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ করে দিয়ে যেটা ভগ্নাংশ আসে ওটা ডাবল করে দিলেই কি বিক্রিয়াটা হয়ে যাবে। এখন এর ক্ষেত্রে আর একটা বিক্রিয়া আছে, যে অ্যালকেন সমূহ সাধারণত ক্লোরিনের সাথে কেমন করে বিক্রিয়া করে। ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে। আমি শুধু বিক্রিয়াটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভেঙে দেখাই। CH4
এর সাথে যদি আমরা ক্লোরিনকে বিক্রিয়া করাই, ক্লোরিন কত Cl2, আমরা ক্লোরিনটাকে ভেঙে ভেঙে লিখলাম। তাহলে এই ক্লোরিন করবে কি, হাইড্রোজেন, এই ক্লোরিন পরমাণুটা এই হাইড্রোজেন পরমাণু একটাকে নিয়ে চলে যাবে, চলে যেয়ে আলাদাভাবে HCl তৈরি করলো। তাহলে থাকতেছে এখানে কি দেখো, 3টা হাইড্রোজেন, আর এই হারটা তো ভেঙে গেছে, হাইড্রোজেন নিয়ে চলে গেছে, হারটা ফাঁকাই আছে, এখানে একটা ক্লোরিন আছে, একটা ক্লোরিন চলে গেছে, এই ক্লোরিনটা এসে এই জায়গাটাতে দখল করলো। হ্যাঁ, তো এখানে তো একটা মাত্র যৌগ নেই, একটা ক্লোরিন আছে কি, এখানে ক্লোরিন লক্ষ লক্ষ ক্লোরিন উপস্থিত আছে। তাহলে এই যে যৌগটা আবার প্রতিস্থাপিত হবে, তাহলে এই যৌগটাকে এদিকে আবার লিখি CH3Cl প্লাস আবার ক্লোরিন বিক্রিয়া করবে, ক্লোরিনটাকে আবার ভেঙে লিখলাম, এই আর একটা ক্লোরিন করবে কি, আর একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে নিয়ে যাবে। তাহলে এখানে হাইড্রোজেন থাকবে 2টা, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, যৌগটাতে ছিল একটা ক্লোরিন। এখন এই হাইড্রোজেন ক্লোরিনকে নিয়ে গেলে এই যে অবশিষ্ট ক্লোরিন, এই ক্লোরিনটা এই জায়গায় এসে যুক্ত হবে, আর এটা HCl তৈরি হলো। আবার এই যৌগটা লিখি, তাহলে এখানে একটা ক্লোরিন যুক্ত হয়েছে, এখানে একটা ক্লোরিন যুক্ত হয়েছে, আর 2টা হাইড্রোজেন প্লাস আবার ক্লোরিন লিখি, দেখো এই একটা ক্লোরিন আবার আর একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। তাহলে কি হবে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন ছিল, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন ছিল, এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে এই হাইড্রোজেনটাকে ক্লোরিন নিয়ে চলে গেলে এই যে অবশিষ্ট ক্লোরিনটা আবার এই জায়গাটা দখল করবে, এদিকে HCl তৈরি হবে। এই যৌগটাকে আবার লিখি, ক্লোরিন 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 হাইড্রোজেন, ক্লোরিন ক্লোরিন, এই ক্লোরিনটা কী করবে, বাকি যে হাইড্রোজেনটা আছে সেটাকে নিয়ে প্রতিস্থাপিত করে চলে যাবে। তাহলে ছিল 3টা ক্লোরিন, এখন এই যে হারটা ফাঁকা থাকলো, এই ক্লোরিনটা এসে এই জায়গাটা দখল করলো, আবার HCl তৈরি হলো। তাহলে বিক্রিয়াটাকে ভেঙে ভেঙে দেখাইলাম তোমাদের সুবিধার্থে। তাহলে তৈরি হলো কি, CCl4। তাহলে যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত ক্লোরিন বিক্রিয়া করতেই থাকবে। তাহলে বিক্রিয়াটা 4টা হাইড্রোজেনের কারণে 4টা ক্লোরিন এটাকে বারবার প্রতিস্থাপিত করতেছে। তাহলে যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন শেষ হয়ে যায় না, এখন হাইড্রোজেন শেষ হয়ে গেছে, এখানে বিক্রিয়াটা থেমে যাবে। তাহলে হাইড্রোজেনের সাথে না মিথেনের সাথে যদি বিক্রিয়া করে বা যে কোনো অ্যালকেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে, তাহলে সবগুলো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত না করা পর্যন্ত এই বিক্রিয়াটা থামবে না। এখন গেল এদের ভৌত ধর্ম। এখন আমরা আসবো নামকরণে। ক্লাসটা মনে হয় একটু লং হয়ে যাচ্ছে, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। নামকরণের ক্ষেত্রে আমি শুরুতেই বলছি যে এদের নামের শেষে এন যুক্ত হয়, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তো এখন আমরা নামকরণের ক্ষেত্রে আবার যৌগগুলোকে ভেঙে ভেঙে লিখব। দেখো CH4, তাহলে একে আমরা বলতেছি কি মিথেন। আবার যদি আর একটা যৌগ লিখি CH3, CH2, আবার হলো CH3। তাহলে এখানে শাখা না থাকার কারণে আমরা যে কোনো এক দিক থেকে নাম্বারিং করব। 1 কার্বনগুলোকে নাম্বারিং করব, 2, 3, 4। কোনো শাখা না থাকার কারণে সরাসরি নাম লিখে দেবো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তাহলে মিথ, ইথ, প্রো, বিউটের সাথে কি যোগ করে দেবো, এন। তাহলে বিউট প্লাস এন। এখন যৌগটার নাম হচ্ছে বিউটেন। হ্যাঁ, আমি একটু আগে যেটা দেখাইলাম যে মিথাইল মূলক CH3, মিথাইল মূলকগুলো এখানে যুক্ত হয় সাধারণত। তো এখন আমি সেভাবে আবার আর একটা নামকরণ দেখাই, CH3, CH, এখানে একটা মিথাইল মূলক দিলাম CH3,
CH2 CH3। দেখো যে কার্বনে শাখা থাকবে এটা মনে রাখবা যে ওই কার্বনে 3টা কার্বন যুক্ত থাকবে। 2টা কার্বন যুক্ত ছিল আগে এই যৌগটাতে, কিন্তু যখন আরেকটা কার্বন যুক্ত হলো তখন 3 নম্বর কার্বনটা এখানে শাখা। তাহলে যদি আমরা এখানে নামকরণ করি, প্রথমে হবে কি শাখার নাম। নামকরণের দেখো নামকরণের ক্ষেত্রে নিয়ম হলো 1 নম্বরে শাখার নাম প্লাস 2 নম্বরে হবে গাছের নাম। দেখো গাছ বলতে আমি এই মূল যৌগটাকে বোঝাচ্ছি। এখন যেদিক থেকে শাখা নিকটে আমরা নাম্বারিং করব সেদিক থেকে দেখো, এদিক থেকে যদি করি 1 2 3 নম্বরের শাখাটা, এদিক থেকে লিখলে 1 2 নম্বরের শাখাটা, তাহলে যেদিক থেকে শাখা নিকটে আমরা সেদিক থেকেই মৌলগুলোকে কার্বনগুলোকে নাম্বারিং করব। কার্বন 1 2 3 4। ও সরি, শাখার নাম লেখার আগে শাখার নাম্বার লিখতে হবে। এটা হলো 2, এটা হলো 3, 1 নম্বরে হবে শাখার নাম্বার, শাখার নম্বর। তাহলে শাখার নম্বর, শাখার নাম, গাছের নাম। এখন দেখো শাখাটা কত নম্বর কার্বনে আছে? 2 নম্বর কার্বনে 2, একটা হ্যাশ দিতে হবে। তারপরে নাম কি? মিথাইল। শাখার নাম লিখবো 2 নম্বরে মিথাইল, 2 মিথাইল। এখন গাছের নাম্বার মিথ ইথ প্রো বিউট, অর্থাৎ 2 মিথাইল বিউটেন। বিউটেন যদি যদি একটি নম্বরে 2টি শাখা থাকে তখন কিভাবে লিখব? দেখো যেদিক থেকে শাখা নিকটে ওই দিক থেকে নাম্বারিং করতেছি 1 2 3 4। এই 2 নম্বর কার্বনে 2টি শাখা আছে, এটা এদিকে একটা মিথাইল মূলক, এদিকে একটা মিথাইল মূলক। তাহলে এখন নাম হলো যতটি শাখা থাকবে নাম্বারটিকে ততবার লিখতে হবে। তাহলে যতটি শাখা থাকবে নাম্বারটিকে কি ততবার লিখব। তাহলে শাখা কয়টি শাখা আছে? 2টি শাখা, 2টি মিথাইল মূলক, তাহলে 2 এবং সংখ্যার মাঝে কমা দিতে হবে 2 2। 2টি থাকলে ডাই, 3টি থাকলে ট্রাই। যেহেতু 2টি আছে আমরা কীভাবে বুঝবো? 2 2 দুইবার লিখলাম, 2টা শাখার কারণে নাম্বারটাকে 2বার লিখলাম, এবং 2টি শাখা থাকার কারণে একটা হ্যাশ দিয়ে ডাই, 2 2 ডাই। এখন শাখাগুলোর নাম কি? মিথাইল। হ্যাঁ, আর কোনো কাজ আছে? আর কিছুই নাই। এখন হলো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এখন এখানে শুধু গাছের নামটা লিখে দেবো, বিউটেন। বিউটেন। এখন আর একটা নামকরণে যাই। আমি কিন্তু বিস্তারিত দেখাচ্ছি, তোমাদের এসএসসিতে এতগুলো ইয়া নাই, তারপরেও কিন্তু আমি বিস্তারিত দেখাচ্ছি, কারণ যাতে তোমরা কোনোখানে আটকে না যাও বা ভুল না করো। দেখো CH3 CH2 CH CH3 CH CH2 CH3 সরি 3 হবে, তারপর হলো CH2 CH3। দেখো আমরা এখানে গুনবো, যেদিক থেকে শাখা
হোক আর যৌগ হোক, যে দিক থেকে লম্বা হবে সেটা হবে মূল যৌগ, আর বাকিটি হবে শাখা। দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে আমরা যে কোনোটাকেই ধরতে পারি মূল যৌগ, 6 কার্বন বিশিষ্ট। তাহলে আমরা লম্বাটাকেই মূল যৌগ ধরলাম। এখন এই দিক থেকে দেখো শাখা নিকটে 1 2 3 4, তাহলে নাম্বার কত হচ্ছে এদিক থেকে করলে? দেখো 3 আর 4, এদিক থেকে করলে 1 2 3 4, তাহলে এদিক থেকে করলেও হচ্ছে 3 4, তো দুটোই যোগ করলে হচ্ছে 3 আর 4 7, 3 আর 4 7। তাহলে আমরা সাধারণত এখানে গুরুত্ব দেব এদিক থেকে, এবং শাখার নাম লেখার সময় কার নাম আগে লিখব সেটাও গুরুত্ব দেব এদিক থেকে। কোন দিক থেকে? দেখো এই যৌগটার নাম হচ্ছে মিথাইল, শুরুতে হচ্ছে কত? এম। এই যৌগটার নাম হচ্ছে ইথাইল, ই। ইংরেজি বর্ণমালাতে দেখো এম আগে না ই আগে? ই আগে, ই আগে গুরুত্ব পাবে। তাহলে দেখো আমরা এখানে লিখব 3 নাম্বারিং করি, 1 2 3 4 5 6। তাহলে 3 নম্বরে আছে কি? ইথাইলমূলক, তার নাম হচ্ছে 3 ইথাইল। 4 নম্বরে হলো মিথাইল, তাহলে 4 মিথাইল। আর কোনো শাখা নাই, নাম মেথিল প্রোবিউট পেন্ট হেক্সেন। হেক্সেন। এগুলো সব হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিই। CH2, এখানে CH, এখানে 4টে হয়েছে, এখানে CH3। দেখো সাধারণত গণব কোন দিক থেকে? যেদিক থেকে শাখা নিকটে এদিক থেকে। কার্বন সংখ্যা লিখে দিলাম 1 2 3 4 5 6। এখন দেখো 2 নম্বরে 2টা মিথাইল আছে এবং 3 নম্বরে একটা ইথাইলমূলক আছে। এখন কাকে আগে লিখবো? যে আমরা একটু আগে দেখলাম যে ইংরেজি বর্ণমালা অনুসারে কি এখানে হলো এম মিথাইলমূলক, আর ইথাইলমূলকে কি ই। আমরা লিখছিলাম যে ই বর্ণমালা অনুসারে আগে, যার কারণে ই আগে লিখছিলাম। কিন্তু যখন সংখ্যায় বেশি হবে, তাহলে সংখ্যায় বেশি হলে যারা সংখ্যায় বেশি তাদেরকে আগে লিখতে হবে। দেখো এখানে মিথাইলমূলক আছে 2টা, ইথাইলমূলক একটা, তাহলে অবশ্যই মিথাইলমূলকটা আগে লিখতে হবে। তাহলে এখন দেখি মিথাইলমূলক 2টা আছে, এই জন্য নাম্বারটাকে কি 2 বার লিখি, 2 2। কয়টা মিথাইলমূলক? 2টা, ডাই মিথাইল। 3 নম্বরে আছে একটা ইথাইলমূলক, 3 ইথাইল। তারপরে মূল যৌগের নাম মেথিল প্রোবিউট পেন্ট হেক্সেন। বুঝতে পারছো? এখন এটাকে আবার কিভাবে নাম থেকে যৌগটা লিখবো এটা পরের ভিডিও নিয়ে আসবো। আজকে এ পর্যন্তই, এত বেশি বুঝাইলে বুঝতে পারবে না একদিনে। তো ঠিক আছে, ভালো থাকো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।